একটি মেয়ে ভুলবশত আটকা পড়ে যায় একটা গ্যাস স্টেশনে আর তাকে ঘিরে রাখে এক ভয়ঙ্কর স্নাইপার। মেয়েটা তার মৃত্যুকে যেন চোখের সামনে দেখতে পাচ্ছিল, এমনকি তার আশেপাশে আসা সকল মানুষকে একে একে সরিয়ে দিচ্ছিল স্নাইপার। এদিকে গাড়ির মধ্যে বসে থাকা তার বয়ফ্রেন্ড জানতোই না এলিসের সঙ্গে আসলে কি ঘটছে, আর তার চারপাশে পড়ে আছে শুধু লাশের মিছিল। আর সে জানতো না যে এই ভয়ঙ্কর স্নাইপারের হাত থেকে কিভাবে রক্ষা পাবে। তো এমন অবস্থায় কি করবে এলিস? আজকের এই গল্পটি রহস্য, বিশ্বাসঘাতকতা আর টান টান উত্তেজনা। তো আর দেরি না করে বসে পড়ুন। আর আপনারা শুনছেন সিনেটেল, আর সিনেটেলের সকলকে জানাচ্ছি স্বাগতম। গল্পের শুরুতেই আমাদেরকে এলিস নামে একটি মেয়েকে দেখানো হয়, যার বয়স ছিল 30। এলিস একটি মেডিসিন কোম্পানিতে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করত। দেখা যায় অফিসের কোনো একটা কাজে কয়েকদিনের জন্য তাকে অন্য একটি শহরে যেতে হয়। এদিকে রাত কাটানোর জন্য সে একটি মোটেলে ওঠে। রাত প্রায় তখন 2টা। হঠাৎ করে তার ফোনে একটি কল আসে, আর যেটা আসলে তার স্বামী এরিক করেছিল। দেখা যায় সাথে সাথে এলিস দ্রুত ওয়াশরুমে চলে যায়। এরিক এলিসকে খুব ভালোবাসত। সে এলিসের খোঁজ খবর নেয় আর তাকে মনে করিয়ে দেয় আগামীকাল আমাদের ফার্টিলিটি ডাক্তার দেখাতে যাওয়ার কথা। এরিক সাধারণত এলিসের খুব খেয়াল রাখত, আর এই দম্পতি তাদের নিজেদের একটা সন্তান চাচ্ছিল, তাই তাদের চিকিৎসা চলমান ছিল। কিন্তু এখানে তার থেকে বড় সমস্যা ছিল যে এলিস তার স্বামীর সাথে প্রতারণা করছিল। আসলে এরিকের অগোচরেই এলিস তার অফিসের একজন সহকর্মী জনের সঙ্গে একটা শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল। এরপর যখন জন ও ওয়াশরুমে ঢোকে, এলিস তাড়াতাড়ি করে তার ফোন কেটে দেয় যাতে এরিক কিছু টের না পেয়ে যায়। এদিকে তাদের ভোর হওয়ার আগেই বাড়ি ফিরে যেতে হতো, তাই তারা গাড়িতে ওঠে আর যাত্রা শুরু করে দেয়। কিছু দূর গিয়ে জানা যায় যে জনের গাড়িতে ফুয়েল প্রায় শেষ হয়ে গেছে। এটা দেখে সে তো অবাক হয়ে যায়, কারণ গতকালই সে তার ট্যাঙ্ক ফুল করিয়েছিল। কিন্তু এলিস এটা শুনে তার সঙ্গে মজা করে আর বলে, তুমি হয়তো স্বপ্নের মধ্যেই ট্যাঙ্কি ফুল করেছো। দেখা যায় পথে একটা গ্যাস স্টেশন ছিল, তাই তারা সেখানে থামার সিদ্ধান্ত নেয়। আর গাড়িতে যতটুকু ফুয়েল ছিল তা দিয়ে ততটুকুই পথ চলে গ্যাস স্টেশনে পৌঁছে যায়। এরপর জন গাড়িতে ফুয়েল ভরতে শুরু করে। এদিকে এলিস তখন স্টোররুমে ঢুকে যায় নিজের জন্য এক কাপ কফি নেওয়ার জন্য। এরপর জনের চোখ চলে যায় সামনের দিকে একটা বড় বিলবোর্ডের উপর, যেখানে লেখা ছিল গড ইজ নো হায়ার, মানে সৃষ্টিকর্তা কোথাও নেই। আর আমাদের অর্থাৎ দর্শকদেরকে দেখানো হয় জনের গাড়ির নিচ থেকে ফুয়েল লিক হচ্ছিল, আর এ কারণেই তার ফুয়েল শেষ হয়ে গিয়েছিল। কিন্তু জনের সেই ব্যাপারে কোনো ধারণাই ছিল না। এভাবে ফুয়েল ভরার পর জন গাড়িতে বসে যায়, গান চালায় আর সেখানে বসেই এলিসের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে এলিস নিজের জন্য একটা কফি নেয়, কিন্তু স্টোরে তখন কেউই ছিল না। তার কাছে এই ব্যাপারটা একটু অদ্ভুত লাগে। এরপর কফির দামটা সে কাউন্টারই রেখে দেয়। ঠিক এই সময়ে তার চোখ পড়ে স্টোরের ভিতরে রক্তের দাগের উপর, আর তা দেখে সে তো ভয় পেয়ে যায় আর সে দ্রুত দরজার দিকে এগোতে থাকে। কিন্তু দরজা থেকে বের হওয়ার আগেই কোনো একটা জায়গা থেকে একটা গুলি এসে এলিসের হাতে লাগে। সে তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে যায়। এদিকে জন তখনও গাড়িতে বসেছিল আর খুব উচ্চ শব্দে গান চলছিল তার গাড়ির মধ্যে, তাই সে বাইরে হওয়া গুলির আওয়াজ কিংবা এলিসের চিৎকারের শব্দ কিছুই শুনতে পায় না। এদিকে এলিস তখন ব্যথায় ছটফট করছিল। এরপর হঠাৎ করে আরেকটা গুলি ছোড়া হয়, আর এবার তার সন্দেহ নিশ্চিত হয় যে কেউ ওকে মারার জন্য ওঁত পেতে বসে আছে। তখন এলিস প্রাণপণে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু জন তা কিছুই শুনতে পায় না। এমন অবস্থায় একা এলিস স্টোরের ভেতরে প্রচন্ড ভয় পেয়ে যায়। তার হাত থেকে রক্ত পড়ছিল, তাই সে নিজেই কাপড় চিরে সেটাকে বেঁধে ফেলে। তারপর সে কোনোভাবে বাইরে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই আরেকটা গুলি ছোড়া হয়, আর এলিস আবার থেমে যায়। এবার সে বুঝতে পারে যে ওখানে একজন স্নাইপার আছে, যে সম্ভবত বিলবোর্ডের কাছেই কোথাও লুকিয়ে আছে। আর এলিস এখন এমন এক পরিস্থিতিতে পড়ে গিয়েছিল, যদি তাকে সামান্য দেখা যায় তবে নিশ্চিত সে মারা যাবে। আর যে তাকে বাঁচাতে পারে অর্থাৎ জন, সে তো সেই গাড়িতে বসে আছে, আর যে এসব কিছুর কিছুই জানতো না। এদিকে এলিসের তখন মনে পড়ে যায় যে পড়ে যাওয়ার সময় তার ফোন মাটিতে পড়ে গিয়েছিল। সে ফোনটা তোলার কথা ভাবে, কিন্তু ফোনটা এমন জায়গায় পড়েছিল যেখান থেকে স্নাইপার তাকে দেখতে পেত। তবুও এলিস সাহস করে আস্তে আস্তে হাত বাড়ায়, কিন্তু ঠিক তখনই স্নাইপার এক গুলিতে সেই ফোনটাকে একেবারে চুরমার করে দেয়। এতে করে এলিসের সব আশা ভরসা একেবারে শেষ হয়ে যায়। সে কিছুক্ষণ চুপ থাকে আর ভাবতে থাকে যে বের হওয়ার জন্য কোনো পথ পাওয়া যায় কিনা। এভাবে চারপাশে নজর দিতে গিয়ে দেখে কিচেনের পিছনে একটা দরজা আছে, কিন্তু ওখানে পৌঁছানো মোটেই সহজ ছিল না। ঠিক তখনই তার কানে একটা শব্দ ভেসে আসে। তার ঠিক সামনে টেবিলের উপরে একটা ওয়াকি টকি রেডিও রাখা ছিল, আর যেটা দিয়ে সে হয়তো বাইরের কারো কাছে সাহায্য চাইতে পারত। কিন্তু সমস্যা ছিল সেই জায়গাটা স্নাইপার দেখতে পেত, এবং সেটা একেবারেই তার রেঞ্জের মধ্যেই ছিল। আর এলিস ভালো করেই জানতো যদি সে রেঞ্জের মধ্যে যায় তবে গুলি চলবেই। তাই সে বুদ্ধি করে একটা প্ল্যান বানায়। সে কিছু
চিপসের প্যাকেট একসাথে নিয়ে উপরের দিকে ছুঁড়ে ফেলে আর স্নাইপার তখন সেই দিকেই গুলি ছোড়ে। আর এটাই ছিল এলিসের জন্য একমাত্র সুযোগ। আর সে দ্রুত দৌড়ে গিয়ে ডেস্কের উপর থেকে সে রেডিওটা কোনোভাবে নিয়ে ফেলে আর তারপর সে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে। দেখা যায় অন্য প্রান্ত থেকে তখন ভেসে আসে এক পুরুষের কণ্ঠ। এলিস তার কাছে সাহায্য চায় আর তার বর্তমান অবস্থা সম্পর্কে জানায়, কিন্তু ওই লোকটা তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে যার নাম ছিল এমিলিয়া। এদিকে এলিস তো স্টোরে আটকে ছিল। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় জনকে। সে তার গাড়ির ফুয়েল মিটারের দিকে তাকায় আর সে দেখে আবারও তার গাড়ির ফুয়েল প্রায় শেষ হয়ে গেছে। তাই জন এবার গাড়ি থেকে নেমে ট্যাঙ্ক চেক করে আর তখনই তার বুঝতে বাকি থাকে না যে তার ফুয়েল ট্যাঙ্কে আসলে ফুটো হয়ে গেছে। এ কারণেই তার ফুয়েল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল। এদিকে এলিসও এখনো ফিরে আসেনি দেখে জন তাকে খোঁজার জন্য স্টোরের ভিতরে ঢুকে পড়ে। দেখা যায় এলিস তখনও সেই লোকটার সঙ্গে যোগাযোগ করার চেষ্টায় ছিল, কিন্তু হঠাৎ সে জনকে দেখে ফেলে। কিন্তু এলিস কোনোভাবেই এই ভয়ানক বিপদের কথা তাকে জানানোর সময় পায় না, কারণ তার আগে স্নাইপার গুলি চালায় জনের গলায়। জন মাটিতে লুটিয়ে পড়ে আর কষ্টে ছটফট করতে থাকে। আর তারপর আরেকটা গুলি চলে সরাসরি তার মাথায়। আর জনের গল্প এখানেই শেষ হয়ে যায়। এলিস এমন ভয়ানক দৃশ্য চোখের সামনে দেখে তার কান্না যেন থামছিলই না। সে প্রচন্ড কষ্ট পায়, কিন্তু এই মুহূর্তে তার কাছে করার মতো কিছুই ছিল না। সে ছিল একেবারে অসহায়। দেখা যায় রেডিওটা তার হাত থেকে পড়ে যায় আর সে আবারও কিছু কাপড়ের সাহায্যে সেটাকে নিজের কাছে টেনে নিয়ে আসে। আর আবারও তার সঙ্গে যোগাযোগ হয় সেই লোকটার সঙ্গে। এইবার এলিস তাকে নিজের নাম বলে আর এখানে যা কিছু করছে সবকিছু জানায়। কিন্তু ওই লোক বারবার শুধু তার স্ত্রী এমিলিয়ার খোঁজ করতে থাকে। এলিস স্পষ্ট করে বলে যে আমি এখানে কোনো মেয়েকেই দেখিনি। আর তখন লোকটা এলিসকে জানায় যে 15 মিনিটের মধ্যে তোমার কাছে সাহায্য এসে যাবে। এই কথা শুনে এলিস একটু হলেও স্বস্তি পায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে শুনতে পায় রেডিওর ওপাশ থেকে লোকটার বিভৎস হাসি। সে বলে ওটা আমিই ছিলাম যে তোমার বয়ফ্রেন্ড জনের মাথা উড়িয়ে দিয়েছে। এই কথা শুনে এলিস তো আরো ঘাবড়ে যায়। সে সাথে সাথে রেডিওটাকে ছুঁড়ে ফেলে দেয়। এখন সেই লোকটা যে আসলে একজন খুনি সে জানায় আমি নিজেই আসবো তোমার কাছে। আর এলিসের মাথায় এখন শুধু একটাই চিন্তা ছিল, আর সেটা হলো কিভাবে নিজেকে বাঁচানো যায়। এদিকে স্টোরের মধ্যে প্রচুর আলো ছিল, তাই এলিস খুঁজতে থাকে যে এখানকার সুইচ বোর্ডটা কোথায়, যাতে সে আলো বন্ধ করতে পারে। অন্ধকার হলে অন্তত স্নাইপারের নজর থেকে কোনোভাবে বাঁচতে পারবে। শেষমেশ সে সুইচ বোর্ডটাকে খুঁজে পেয়ে যায় আর তার দিকে সে কিছু জিনিস ছুটতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো বোতামই তখন অফ করতে পারে না। তখন হঠাৎ করে তার চোখ পড়ে একটা র্যাকের উপর, যার নিচে কয়েকটা চাকা লাগানো ছিল। সে র্যাকের সাহায্যে সুইচ বোর্ডের কাছে যায় আর স্নাইপার তখন একের পর এক গুলি চালিয়ে যাচ্ছিল। কিন্তু ভাগ্য ভালো ছিল যে এলিস তখন কোনোভাবে বেঁচে যায় আর সে আলো নিভাতেও সক্ষম হয়ে যায়। দেখা যায় স্টোরের ভিতরে তখন অন্ধকার নেমে আসে। এতে করে এলিসের বেঁচে থাকার সম্ভাবনাও কিছুটা বেড়ে যায়। সে আবারও রেডিওটাকে হাতে তোলে আর কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় রেডিওর ফ্রিকোয়েন্সি শুধুমাত্র ওই খুনির সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছিল। সে এখন বলে এখানে আমি আর আমার স্ত্রী এমিলিয়া ছাড়া আর কেউই নেই। ঠিক তখনই এলিস কর্নারে একটা মহিলার মৃতদেহ দেখতে পায় আর এটাই ছিল আসলে এমিলিয়া, আর যাকে খুনি আগেই মেরে ফেলেছিল। লোকটা তখন বলে আমি আমার স্ত্রীকে আগেই মেরে ফেলেছি, কারণ সে আমাকে ঠকাচ্ছিল। এই কথা শুনে এলিস আরো ভয়ে একেবারে কুঁচকে যায়, কারণ এলিস নিজেও তার স্বামীকে তো ঠকাচ্ছিল। সে তার স্বামীর অজান্তেই অন্য কারোর সঙ্গে সময় কাটাচ্ছিল, আর এও তো নিশ্চয়ই বড় এক অন্যায়। আর এখন এলিস ভাবতে থাকে যে এই কারণেই কি খুনি তার পেছনে লেগেছে, কারণ এলিসও কি এক ধোঁকাবাজ নারী? হয়তো এরিক তার স্বামী কাউকে হায়ার করেছে, বা এটাও হতে পারে যে এলিস ভুল সময়ে কোনো ভুল জায়গায় উপস্থিত ছিল। আর এই রহস্য এখনো এলিসের জন্য এক অমীমাংসিত প্রশ্ন। এরপর ঘটনা সামনে এগিয়ে যায়। এর কিছুক্ষণ পর এলিস দেখতে পায় গ্যাস স্টেশনে একটা গাড়ি এসে থামে আর সেখান থেকে একজন পুরুষ গাড়ি থেকে নামে আর স্টোরের ভিতরে ঢুকে পড়ে। এই লোকটার নাম ছিল ডাক। আসলে সে ছিল এমিলিয়ার বন্ধু আর সে এসেছিল এমিলিয়াকে নিতে, কিন্তু স্টোরে ঢুকে সে কোথাও তাকে দেখতে পায় না। এদিকে এলিস ওই লোক মানে ডাককে দেখে ফেলে আর সে চুপচাপ তাকে ইশারা করে জানায় এখানে একজন স্নাইপার লুকিয়ে আছে যে আমাদেরকে মেরে ফেলতে চাইছে। তখন ডাক দ্রুত একটা পাশে গিয়ে লুকিয়ে পড়ে আর সে জানায় যে আমি এমিলিয়াকে নিতে এসেছি, কিন্তু এলিস বলে তোমার বন্ধুকে তো তার স্বামী মেরে ফেলেছে। এই কথা শুনে ডাক স্তব্ধ হয়ে যায় আর সে বলে এমিলিয়ার তো বিয়েই হয়নি। এই কথা শুনে সে দ্রুত কাউন্টারের পেছনে চলে আসে আর এভাবে কিছুক্ষণ কেটে যায়। কিন্তু এলিসের মনে তখন সন্দেহ জন্মায় ডাকের উপর, কারণ যেই থেকে ডাক স্টোরে ঢুকেছে স্নাইপার একটাও গুলি ছোড়েনি। মানে ডাকি কি সেই খুনি? এলিস তৎক্ষণাৎ একটা হাতুড়ি তুলে নেয় আর এবার সে ডাককে জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু ডাক জানায় যে আমি কোনো খুনি না, আমি এমিলিয়াকে নিতে এসেছিলাম আর আমরা দুজনই নাইট শিফটের জন্য কবরস্থানে যাচ্ছিলাম। এলিস তখন বলে তাহলে তুমি পুলিশকে ফোন করো, কিন্তু ডাক তখন জানায় যে আমার ফোনটা গাড়িতেই রেখে এসেছি। এভাবে ডাক তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে খুনি নয়, কিন্তু এলিস তখন দোটানায় পড়ে যায় আর সে বুঝতে পারছিল না যে এই মুহূর্তে কাকে বিশ্বাস করবে আর কাকে নয়। আর অনেকক্ষণ ধরে রেডিওতে তার খুনির সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, তাই এলিস ভেবে নেয় যে হয়তো ডাকই সেই খুনি। এরপর এলিস বলে তুমি যাও, তোমার গাড়িতে গিয়ে তোমার ফোন নিয়ে আসো আর ওখান থেকে পুলিশকে কল করো, এতেই প্রমাণ হয়ে যাবে যে তুমি খুনি কি
কিনা। কিন্তু ডাকও ছিল একেবারে বোকা ধরনের লোক, কারণ যদি সে সত্যি নির্দোষ হয় তবু বাইরে গেলে সে স্নাইপারের গুলিতেই মরে যাবে, এটা তখন তার আর মাথায় আসে না। সে বাধ্য হয়ে গাড়ির দিকে রওনা দেয় নিজের ফোন আনতে। ঠিক তখনই গুলি চলতে শুরু করে আর তার ফোনও একটা গুলিতে উড়ে যায়। কিছুক্ষণ পরে ডাক নিজেও মারা যায়। এইসব দেখে এলিস খুবই কষ্ট পায়, কারণ সে এবার বুঝতে পারে ডাক সত্যি সত্যি একজন নির্দোষ ছিল আর এখন সে মৃত। এলিস চাইলেই তাকে নিজের সঙ্গেই রাখতে পারত, তাকে বাঁচাতে পারত, কিন্তু বাস্তব হলো এলিস নিজের স্বার্থের জন্যই নিজে বাঁচার জন্য ডাককে মরতে দিয়েছে এবং এখন তার নিজের বাঁচার সম্ভাবনাও একেবারে শেষ হয়ে গেছে। এর কিছুক্ষণ পর রেডিওতে আবারও স্নাইপার তার সঙ্গে যোগাযোগ করে আর তাকে বলে, তুমি আসল খুনি, তুমি ওই নিরীহ মানুষটাকে মরতে দিলে, তুমি জানতে সে মারা যাবে তবু তুমি তাকে পাঠালে। আর সে আরো বলে, আমি তোমার সম্পর্কে অনেক কিছুই জানি, আমি ওই কনভেনশনে ছিলাম যেখানে তুমি এমন সব মেডিসিন পাঠাচ্ছিলে যা আসলে মানুষের জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটা শুনে এলিস তখন বলে, আমি শুধু একটা কোম্পানিতে কাজ করি। কিন্তু স্নাইপার রেগে গিয়ে বলে, তুমি তো ওই ওষুধ বিক্রির দায়িত্বে আছো, তুমি একজন স্বার্থপর মহিলা। এরপর সে আরো জানায়, তোমার কোম্পানির সব কুকীর্তি আমি জানি, তুমি নিজেও তো প্রমোশন পেতে গিয়ে এক গরিব কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ করেছিলে যে সে তোমার সঙ্গে খারাপ কিছু করতে চেয়েছিল, আর এতে করে বেচারার চাকরি চলে যায়। আর সে যা রোজগার করতো তার টাকা দিয়ে তার অসুস্থ মেয়ের চিকিৎসা করাতে পারত। একদিকে তুমি পেয়েছো মানুষের ভালোবাসা আর সে হারিয়েছে তার মেয়েকে। এসব শুনে এলিস সব অভিযোগ অস্বীকার করে আর চারপাশে সে ভালো করে তাকাতে থাকে। ঠিক তখনই সে দেখতে পায় সেখানে অনেকগুলো ছাতা পড়ে আছে। এলিস ভাবতে থাকে, এই লোকটা আসলে কে? যদি সে শুধু এলিসকেই মারতে চায় তবে সে এমিলিয়াকে কেন মারলো আর তাকে নিজের স্ত্রী বা কেন বলছে? তাহলে হয়তো এলিস সত্যি ভুল সময়ে কোনো ভুল জায়গায় চলে এসেছিল, অথবা এটা তার জন্য একটা সাজানো ফাঁদ ছিল। যাই হোক, এলিস তখনও তার সঙ্গে কথোপকথন চালিয়ে যাচ্ছিল, কিন্তু এদিকে কথা বলতে বলতেই সে কিছু ছাতাও খুলে সারিবদ্ধভাবে রেখে দিচ্ছিল, কারণ সে ছাতার নিচ দিয়ে লুকিয়ে সে এক্সিট ডোর পর্যন্ত পৌঁছাতে চাচ্ছিল। কিন্তু এলিস যখন এক্সিট ডোরের দিকে যাচ্ছিল ঠিক তখনই স্নাইপার সন্দেহ করে ফেলে আর ওই ছাতাগুলোর উপরই সে গুলি করতে শুরু করে। ভাগ্যক্রমে এলিস কোনো মতে এক্সিট ডোরের কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে দরজায় একটা তালা লাগানো ছিল। এলিস সেই তালা ভাঙার চেষ্টা করে, কিন্তু তার হাতে জখম ছিল, তাই সে তালাটা কোনোভাবেই খুলতে পারে না। এরপর সে কিছুক্ষণ বিশ্রাম নেয়। ঠিক তখনই গ্যাস স্টেশনে একটা গাড়ি এসে থামে। একজন লোক সেখানে ফুয়েল ভরার জন্য নিজের ক্রেডিট কার্ড ব্যবহার করে, কিন্তু কিছু একটা সমস্যার কারণে সে ফুয়েল নিতে পারে না, তাই সে হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। আর স্নাইপারও তাকে গুলি করে না। আর এতে করে স্পষ্ট হয়ে যায় যে খুনি শুধুমাত্র তাদের কি মারছে যারা তার প্ল্যান সম্পর্কে কিছু জেনে গেছে। এলিস এবার ঠান্ডা মাথায় একটু ভাবতে শুরু করে। সে রেডিওতে স্নাইপারের সঙ্গে আবার কথা বলে, তার কাছে প্রাণ ভিক্ষা চায়, বলে, আমাকে যেতে দাও, আমি মা হতে পারিনি, এ নিয়ে সবসময় আমি ডিপ্রেশনে থাকি, এমনকি আমার রিলেশনও ভালো চলছিল না। এই কথায় স্নাইপার তখন বলে ওঠে যে তুমি একজন বিশ্বাসঘাতক মহিলা, তোমার মতো মানুষ না থাকলেই পৃথিবী আরো সুন্দর হবে। এই কথোপকথনের সময় হঠাৎ করে একটা পুলিশের গাড়ির সাইরেন শুনতে পায়। সেই গাড়িটা গ্যাস স্টেশনের পাশ দিয়ে চলে যায়, কিন্তু কোথাও থামে না। এতে করে এলিস ভীষণ হতাশ হয়ে পড়ে আর সে জানতো স্নাইপারের মনোযোগ হয় তখন পুলিশের গাড়ির দিকে। এই সুযোগে সে বাইরে বেরিয়ে দৌড় দেয়। সে কোনো মতে জনের গাড়ির কাছে পৌঁছায়, কিন্তু ঠিক তখনই স্নাইপার তাকে নিশানা করে আবারও গুলি করতে শুরু করে। এরপরে এলিস বাধ্য হয়ে আবারও সেই স্টোরের ভিতরে চলে আসে, কিন্তু ফেরার সময় একটি গুলি হঠাৎ তার পায়ে এসে লাগে। সে তখন মাটিতে লুটিয়ে পড়ে যায় আর যন্ত্রণায় কাতরাতে থাকে। অবশেষে সে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার আবার জ্ঞান ফিরে আসে, এলিস তাড়াতাড়ি করে নিজের ক্ষত পরিষ্কার করে আর সেটাকে ডাক টেপ দিয়ে বেঁধে ফেলে। এরপর সে স্টোরে একটা বক্স খুঁজে পায় যেখানে হেনরি নামের একজন মানুষের শার্ট রাখা ছিল আর সঙ্গে কিছু ছবি। সেই ছবিতে হেনরিকে নিজের মেয়ের সঙ্গে দেখা যাচ্ছিল। আর এলিসের এবার মনে হতে শুরু করে হয়তো এই লোকটাই সে, যাকে সে একসময় অন্যায়ভাবে চাকরি থেকে বের করে দিয়েছিল আর যার মেয়ে হয়তো মারা গেছে আর এখন সে তারই প্রতিশোধ নিচ্ছে। এলিস রেডিওতে আবার তার সঙ্গে কথা বলে, সে তার কাছে ক্ষমা চায়, কিন্তু স্নাইপার কিছুক্ষণ চুপ করে থাকে আর তারপর জিজ্ঞাসা করে যে হেনরিকে। তাহলে বোঝা যায় সে সম্ভবত হেনরি ছিল না। এর কিছুক্ষণ পরে সেখানে আরো একটা গাড়ি আসে। দেখা যায় একজন বয়স্ক লোক গাড়ি থেকে নেমে গাড়িতে ফুয়েল ভরতে যায়, কিন্তু হঠাৎ করেই সে ডাকের মৃতদেহ দেখে ফেলে আর সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু স্নাইপার তখন তাকেও গুলি করে মেরে ফেলে। আসলে যারা যারা তার মিশনের ব্যাপারে জেনে গিয়েছিল, খুনি শুধুমাত্র তাদেরকেই খতম করে দিচ্ছিল। এদিকে গাড়িতে বসা ছিল তার স্ত্রী, আর এই দৃশ্য দেখে সাহায্যের জন্য সে বাইরে বেরিয়ে আসে, কিন্তু স্নাইপার তাকেও গুলি করে দেয়। এদিকে এলিস ওদের ইশারায় বোঝাতে চাচ্ছিল যে চলে যাও, কিন্তু এর কিছুই কাজ করেনি আর ওদেরকে এভাবেই নির্মমভাবে হত্যা করা হয়। আর এলিসও কিছুই করতে পারে না, সে কান্নায় একেবারে ভেঙে পড়ে। তখন সেই খুনি আবার বলে, যখন তোমার সন্তান হবে সেও তোমার মতো একজন বিশ্বাসঘাতক হবে, তাই এই পৃথিবী থেকে তোমার অস্তিত্ব শেষ হওয়া উচিত। এটা শুনে এলিস এবার ক্ষোভে ফেটে পড়ে আর তখন বলে, আমি তোমার মতো নই, তুমি একজন দানব, তুমি একজন কাপুরুষ যে অন্ধকারে লুকিয়ে নিরীহ মানুষদের খুন করে চলছে। এরপর এলিস বাইরে বেরিয়ে আসে আর স্নাইপারের দিকে তাকিয়ে চিৎকার করতে থাকে। ঠিক সেই
সময় এলিসের চোখ পড়ে সেই গাড়ির দিকে, যেটায় সেই ওল্ড কাপল ছিল। সেই একই গাড়িতে স্যান্ডি নামে একটা ছোট্ট মেয়েও ছিল। এই ছোট্ট মেয়েটা নিজের দাদু দিদার এমন ভয়ঙ্কর মৃত্যু তার চোখের সামনে দেখেছে, আর তাই সে ভয় আর আতঙ্কে কাঁপছিল। আর এলিস তাকে তখন ইশারা করে বলে যে গাড়ির ভেতরেই থাকো। আর তারপর সে আবারও স্নাইপারের সঙ্গে কথা বলে আর তাকে অনুরোধ করে যেন সে মেয়েটাকে কিছুই না করে। স্নাইপার তখন উত্তর দেয়, যদি আমি তাকে মারতে চাইতাম তাহলে অনেক আগেই মারতাম। আর তারপর সে এলিসকে জিজ্ঞেস করে, তুমি কি ওই মেয়েটাকে বাঁচাতে নিজের প্রাণ দিতে পারবে? এলিস তখন বলে যে সে প্রস্তুত। তখন খুনি বলে, তোমার হাতে মাত্র 2 মিনিট সময় আছে এই শিশুটিকে বাঁচানোর জন্য। এরপর সে তাড়াতাড়ি করে একটা কাগজে ছোট্ট একটা চিঠি লিখে দেয় স্যান্ডির জন্য, আর যাতে লেখা ছিল সে যেন রাস্তার দিকে দৌড়ায়। আর স্যান্ডিও এলিসের কথা শুনে নেয়। সে গাড়ি থেকে বেরিয়ে আসে আর একটু এগিয়েও যায়, কিন্তু চারপাশে তখন ছিল ঘন অন্ধকার। ছোট্ট এই মেয়েটির খুব ভয় লাগছিল আর কোথাও কিছু দেখাও যাচ্ছিল না। তাই সে আবারও এলিসের দিকে দৌড়ে আসে, আর এলিসও তাড়াতাড়ি করে তাকে কোলে তুলে নেয় আর তাকে সাহস দেয়, বলে ভয় পেও না, আমি আছি। এখন এলিসের কাছে আর কোনো রাস্তাই খোলা ছিল না। সে স্টোরের দরজাটিকে ব্লক করে দেয়, আর তারপর সে এক্সিট ডোরের তালাটাকে কোনো একটা যন্ত্র দিয়ে কাটতে শুরু করে। আর অবশেষে সেই খুনিও বিলবোর্ড থেকে নেমে আসে। তার হাতে ছিল বন্দুক, আর সে এক্সিট ডোরের দিকে এগোতে থাকে। সে হয়তো দুজনকেই মেরে ফেলত, কিন্তু তার আসার আগেই এলিস তালা কাটতে সফল হয়ে যায়। আর সে দরজার ওদিক দিয়ে বেরিয়ে যেতেই হতাশ হয়ে পড়ে, কারণ সেখানে ছিল আরেকটা শাটার, আর যাতে আরো একটা শক্ত তালা লাগানো ছিল। আর এখন এলিসের হাতে সেই তালাটা কেটে ফেলার মতো সময় ছিল না। তাই এলিস নিজেকে বাঁচানোর জন্য একটা অস্ত্র তৈরি করে নেয়। সে জানতো এবার খুনির মুখোমুখি তাকে হতেই হবে। সে স্যান্ডিকে একটা নিরাপদ জায়গায় লুকিয়ে রাখে। ঠিক তখনই খুনি স্টোরের ভিতরে ঢুকে পড়ে, আর সে এলিসকে জিজ্ঞেস করে, তুমি কি বুঝতে পেরেছো আমি কে? আমি কি সেই বাবা যাকে তুমি মিথ্যে অপবাদ দিয়েছিলে আর যার মেয়ে মারা গিয়েছিল? নাকি আমি সেই লোক যে তোমার কোম্পানির ভেজাল ঔষধে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম? নাকি আমি একজন সিরিয়াল কিলার যে শুধু বিশ্বাসঘাতক নারীদের কি হত্যা করে? দেখা যায় এলিস তখনও লুকিয়েছিল। এদিকে খুনি তাকে খুঁজছিল। ঠিক সেই সময় এলিস পেছন থেকে এসে তার উপরে হামলা করে বসে। তার পেটে ধারালো কিছু একটা জিনিস ঢুকিয়ে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তাতেও খুনি মারা যায় না, বরং সে এলিসকে আবার আক্রমণ করে। এলিস প্রাণপণে নিজেকে রক্ষা করার চেষ্টা করছিল। ঠিক তখনই সে খুনির মুখোশ খুলে দিতে চায়, আর তখন একটা গুলির শব্দ ভেসে আসে। এলিস মাটিতে পড়ে যায়, আর খুনি তখন স্যান্ডির দিকে এগিয়ে যেতে থাকে। এরপর যখন সে স্যান্ডিকে খুঁজে পায়, ঠিক তখনই পেছন থেকে এলিস উঠে আসে আর নিজের সমস্ত শক্তি দিয়ে খুনির উপরে ঝাঁপিয়ে পড়ে। এরপর সে খুনিকে টেনে নিয়ে যায় একটা হাইড্রোলিক মেশিনের কাছে, আর মেশিনটাকে চালু করে দেয়। এরপর এলিস তখনও খুনির মুখ দেখতে চায়, কিন্তু ঠিক তার আগেই মেশিনে খুনির মাথা একেবারে থেতলে যায়, আর এলিস এবার মাটিতে বসে পড়ে। তার শরীর থেকে প্রচন্ড রক্ত ঝরছিল, আর সবচেয়ে কষ্টের ব্যাপার ছিল এই যে সে কখনোই জানতে পারবে না এই খুনি আসলে কে ছিল। আর এখানে এই প্রশ্ন নিয়ে এলিস মারা যায়, আর আমরা দর্শকরাও এর কোনো উত্তর খুঁজে পাই না। এভাবে ভোর হয়ে যায়, আর ছোট্ট মেয়ে স্যান্ডি ধীরে ধীরে গ্যাস স্টেশন থেকে বেরিয়ে আসে। সে রাস্তার ধারে হেঁটে যেতে থাকে, আর এই ভয়ঙ্কর রাত থেকে স্যান্ডি ছিল একমাত্র বেঁচে যাওয়া মানুষ। আর এই টান টান উত্তেজনাকর এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমাদের শিক্ষা যে কখনোই কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা উচিত নয়, আর এমন কাজ করা উচিত নয় যা অন্যের ক্ষতি করে। তো বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটি লাইক দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে দারুণ দারুণ সব গল্প সবার আগে চলে যায় তোমার দরজায়। আর যাচ্ছি তবু যাচ্ছি না, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।